ওনাকে এমনভাবে মানে টর্চার করা হয়েছে মানসিকভাবে আদালতের মধ্যে, সেটি উনি বর্ণনা করেছেন। তো এটা তো আমার কাছে মনে হয় না যে কোনো সভ্য সভ্য দেশের আচার হতে পারে। ঠিক। শুধু তাহলে তাই নয়, আরেকটা এটা শুধু তথ্য আমি একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, সেটা যদি আপনি আরো ভালো বলতে পারবেন। সেটা হচ্ছে শেখ হাসিনা তিনি একটা পঞ্চদশ সংস্করণ এনেছিলেন সংবিধানের সংশোধনীতে, সেখানে তত্ত্বাবধায়ক সরকার এই বিষয়টাকে তিনি তুলে দিয়েছিলেন। সেটা তো আবার ফেরাতে চলেছে এই মোহাম্মদ ইউনূসের সরকার, এবং সেটা কতটা বিপজ্জনক হয়ে উঠবে। কারণ গতকালই সম্ভবত ঢাকা কোর্ট বোধহয় বলেছে যে সেই সংশোধনীটা ঠিকঠাক ছিল না। হ্যাঁ, গতকাল এ ব্যাপারে হাইকোর্টের একটি ডিভিশন একটি রায় দিয়েছে পঞ্চম সংশোধনী বাতিলের, বাতিল সংক্রান্ত একটি রিটের। তো সেখানে সবকিছু বাতিল করা হয়নি। আহ, সেটি কিছু রাজনৈতিক সিদ্ধান্ত, যেমন জাতির পিতা, জয় বাংলা স্লোগান সহ কিছু বিষয় সংসদের জন্য ওনারা আহ, সংসদের মাধ্যমে এগুলো পরিবর্তনের কথা বলেছেন আদালত। আর যেটি করেছেন সেটি হচ্ছে যে পঞ্চম সংশোধনীর যে প্রধান জায়গাটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল পঞ্চম সংশোধনীর মাধ্যমে, সেটিকে ওনারা ফিরিয়ে এনেছেন। তত্ত্বাবধায়ক সরকার তো আসলে, দেখুন তত্ত্বাবধায়ক কনসেপ্টটা কি, ভারতবর্ষের এত মানুষ, সেখানে কিন্তু আপনার প্রচুর, সেখানে কিন্তু প্রচুর আহ মানুষ ভোট দেয় একই দিনে একইভাবে, এবং সেখানে কিন্তু দলীয় সরকারের অধীনে রাজ্য এবং লোকসভা দুটোতেই ইলেকশন হয়। তো বাংলাদেশের মতো একটি ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে সেখানে কেন নির্বাচন কমিশন একটি নির্বাচন করতে পারবে না, তাদের কেন স্বাধীনতা দেওয়া হবে না? তো যে কারণেই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা বাতিল করা হয়েছিল 2013 সালে। তো সেটাকে ওনারা আবার পুনর্বহালের কথা বলেছেন। তো সেটা আদালত কর্তৃক মানে আহ, জাতীয় সংসদে দাঁড়িয়ে বা জনগণের প্রতিনিধি দ্বারা আহ, পরিবর্তনশীল একটি সংবিধানের জায়গাকে আপনি আদালত কাটছাট করতে পারে কিনা আই ডোন্ট নো। আমি এটা আইন ভালো বুঝি না, কিন্তু আমার কাছে মনে হয় না যে সেরকম একটি ব্যাপার। এটি তো নির্বাচিত সরকারই তাদের অধিকার প্রয়োগ করবে, নির্বাচিত সংসদ সদস্যরা, জনপ্রতিনিধিরা। সেখানে দাঁড়িয়ে এটা কেন করছেন বা ওনারা কেন করলেন আমরা জানি না। ঠিক। তবে এটি এটি হতে হলে সংসদে হতে হবে, আদালতে নয়। এসব ব্যাপার সংসদ থেকে হওয়া উচিত। মোহাম্মদ ইউনূস তাহলে শেষ পর্যন্ত চাইছেনটা কি? একদিকে তো জঙ্গিদেরকে মুক্তি দিয়ে দিচ্ছেন, কখনো বলছেন যে জেল ভেঙে বেরিয়ে গেছে, কখনো তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এত নিপীড়ন দমনমূলক যে সমস্ত কাজ কারবারগুলো চলছে, শেখ হাসিনা তিনি পরিষ্কার বলছেন যে রীতিমতো জঙ্গি কার্যকলাপ চলছে। পালানোর জায়গা খুঁজে পাবেন তো শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনূস? এটি আসলে আমার আমার কাছে একটা জটিল প্রশ্ন। দেখুন, 15 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা, এবং বাংলাদেশের সামগ্রিক অর্থে দেশ স্বাধীনের পরে দৃশ্যত যে উন্নয়ন কর্মকাণ্ড তা কিন্তু ওনার আমলেই হয়েছে। এবং দেখেন, ইতিহাসের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক কেন্দ্র, ঢাকার বুকে মেট্রো রেল, আহ আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট, এগুলো ছিল স্বপ্ন আমাদের কাছে, আমরা ভাবতে পারিনি এগুলো বাংলাদেশের হবে। তো সেই জিনিসগুলো বাস্তবায়ন করার পরে ওনাকে স্বৈরাচার বলা হয়েছে, স্বৈরাচার তকমা দিয়ে ওনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। আর যিনি স্বৈরাচারী আচরণ করছেন উনি কোথায় যাবেন সে প্রশ্ন জনগণ নির্ধারণ করে দেবে, সে প্রশ্নের উত্তর। এই প্রশ্ন জনগণের কাছেই থাক, আমরা না বলি। কারণ কিন্তু আমরা বলতে গেলে অনেক অনেক ঝামেলা, আমরা বলতে গেলে অনেক ঝামেলা। কারণ দেখুন, ওই যে আহ চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীকে দেখছেন, আমরা অনেকেই এরকম গোপনে ভিতরে ভিতরে অনেক রকম হেনস্থার শিকার হচ্ছি, হয়তো আমরা দেখাতে পারছি না, বলতে পারছি না। ঠিক কিন্তু কথা। মুক্ত বাক, মুক্ত কথা, মুক্ত চিন্তা, একটা মানবাধিকারের প্রশ্নে আপনি কারো পাশে দাঁড়ানো, এগুলো তো অন্যায় নয়। এই অন্যায়, তারা যদি এটাকে অন্যায় ভেবে এভাবে নির্যাতন নিপীড়ন চালায়, তো যে অভিযোগ করে একটা সরকারকে তারা দেশ ছাড়া করেছে, সেই অভিযোগের সেই কাজগুলোই যদি তারা করে, তাহলে তাদের কোথায় যেতে হবে সেটাও তাদের ভাবা উচিত। ঠিক কথা। এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, শেখ হাসিনা স্পষ্টত একটা বার্তা দিয়ে রেখেছেন যে জঙ্গি কার্যকলাপ চলছে বাংলাদেশে, যদি শেষ পর্যন্ত আমেরিকা এই তকমাটা লাগিয়েই দেয়, তাহলে এই যে সমস্ত ব্যবসা বাণিজ্য এবং সব দিক থেকে কতটা ধাক্কা খাবে বাংলাদেশের অর্থনীতি, এবং একই সঙ্গে বাংলাদেশের পরিস্থিতিটা তাহলে কোন দিকে যাবে? দেখুন, এটা তো হওয়াটাই স্বাভাবিক।
ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনের আগে একটি টুইট বার্তায় কিন্তু বাংলাদেশ প্রসঙ্গ এনেছেন। হ্যাঁ। সেখানে উনি স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশে উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে। এটা কোনো উনি স্পষ্ট করেছেন এবং দাবি জানিয়েছেন যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তো সেটা কিন্তু বন্ধ হয়নি বাংলাদেশে, সেটা কিন্তু কন্টিনিউ চলছে। ইভেন ডে বাই ডে সেটা ইনক্রিজ হচ্ছে, বাড়ছে নির্যাতনের মাত্রা। তো মানুষের এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে যদি ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বলেন আর আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি তারা এই বিষয়টি উপস্থাপন করে ব্যবস্থার দিকে আগান, তাহলে আমরা যারা বাংলাদেশের মানুষ তাদের জন্য একটা অন্ধকার দিকেই, মানে অন্ধকার দিকেই চলে আসবে আমাদের সামনে। আমরা একটা অন্ধকারের দিকেই ধাবিত হব এবং যে অন্ধকার থেকে বের হয়ে আবার আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া আমাদের জন্য খুব কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। সেই এমনিতে তো বেশ পরিস্থিতিতে কয়েকটা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের যারা বন্দী ছিলেন তাদেরকে ছেড়ে দেওয়াই হয়েছে। না, সেটি তো আমি আপনাকে বললামই যে দেখুন 5 আগস্ট থেকেই শুরু হয়েছে এবং এর পরে তো তারা নিজেরাই স্বীকার করেছে। দেখুন, রাষ্ট্র কাঠামো সংস্কার গত পরশু রাতে এই সরকারের একজন উপদেষ্টা আছেন মাহফুজ আলম, হুম। তিনি তার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলেছেন। তিনি বলেছেন যে ভারতের অখণ্ড বাংলাদেশ অখণ্ড ভারত থেকে বাংলাদেশকে আলাদাভাবে আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গলকে বাংলাদেশ নিয়ে উনি একটি মানচিত্র এঁকে দেখিয়েছেন। একটি অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারটি এসেছে মাঝামাঝি সময় একটি নির্বাচনী ব্যবস্থার কথা বলে, বা একটি আহ, অল্প সময়ের সরকার। এবং আমরা কিন্তু জানতাম যে এই সরকারটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন একটি সরকার এবং সেনাপ্রধান কিন্তু তার 5 তারিখের বক্তব্যে সে কথাই বলেছিলেন। ঠিক। সেখান থেকে আজ একটি রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্র, আমরা বন্ধুপ্রতিম রাষ্ট্র ভাবি, তারা যেহেতু শত্রু রাষ্ট্র ভাবে, তারা কিন্তু প্রকাশ্যেই বলছেন যে এই রাষ্ট্রকে তারা ভাগ করে বাংলাদেশে নিয়ে যাবেন। তো এটাকে আপনারা ছোটভাবে দেখলে হবে না, আমরাও ছোটভাবে দেখছি না। যে সরকারের একজন উপদেষ্টা, সরকারের উপদেষ্টার বক্তব্য নিশ্চয়ই সরকারের বক্তব্য এবং উনি ওয়ার্ক করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। ওনার কোনো নির্দিষ্ট মন্ত্রণালয় নেই, এবং ওনার বিরুদ্ধে তো এই ভাবনাটা আপনি দাদা যে একেবারে বাচ্চামো। বাংলাদেশের উপদেষ্টা যদি ভেবে থাকেন এটা একদম বাচ্চামো, কারণ ভারত দেখুন, কাউকে যেমন আক্রমণ দেখুন, করে আমি না, কাল কেউ আঙুল আমি তুললে কাল তাকে ছেড়েও কথা বলে না। কাল আমি একটি ভিডিও দেখছিলাম, একজন ইসলামিক স্কলার্স বাংলাদেশের, উনি ভারতে পড়াশোনা করেছেন 3 বছর। তা উনি বলেছেন যে তোমরা তো মিয়া, আমি আমাদের ল্যাঙ্গুয়েজেই বলছে তোমরা তো মিয়া ভারত থাকো নাই, আমি 3 বছর থাকছি। ভারত চাইলে 15 মিনিটে বাংলাদেশ দখল করা সম্ভব, এটা আমি জানি। তখন আমরা বললে ভারতের দালাল হয়ে যাব। উনি হুজুর বলেছেন, তার রেফারেন্সটাই দিলাম।